দেখুন, ভোট তো আসে যায়, সরকার বদলায়, কিন্তু সাধারণ মানুষের জীবনের যে লড়াই সেটা কি বদলায়? ব্যারাকপুরের ফলাফলকে আমরা শুধু হার জিতের সংখ্যা দিয়ে দেখব না, বরং এটা ওখানকার মানুষের মনের কথা, তাদের আশা নিরাশার একটা আয়না। আমাদের এই বিশ্লেষণের উদ্দেশ্য কোনো দল বা ব্যক্তিকে বিচার করা নয়, উদ্দেশ্য হলো সিস্টেমটাকে বোঝা, যে সিস্টেমটা সাধারণ মানুষের জীবনকে প্রতিদিন প্রভাবিত করে। চলুন গভীরে গিয়ে দেখি ব্যারাকপুরের আসল রাজনৈতিক স্পন্দনটা ঠিক কী। আমরা মোট ৫টা ধাপে পুরো বিষয়টা বোঝার চেষ্টা করব। প্রথমে শুরু করব একেবারে মাঠের বাস্তব পরিস্থিতি দিয়ে, মানে মানুষের আসল সমস্যাগুলো কী কী। তারপর দেখব এই সমস্যাগুলো ভোটের বাক্সে কী ধরনের সংকেত পাঠাচ্ছে। এরপর আমরা ফলাফলের একটা ব্যবচ্ছেদ করব, দেখব সিস্টেমের কোথায় সমস্যা, আর বোঝার চেষ্টা করব ভোটাররা কেন একদিক থেকে অন্যদিকে সরে গেল। আর শেষে শুধু সমস্যা নিয়েই বসে থাকব না, একটা সমাধানের রূপরেখা বা বলা যেতে পারে একটা ভালো শাসনের নীল নকশাও দেখব। যে কোনো রাজনৈতিক বিশ্লেষণ তো শুরু হওয়া উচিত মাটি থেকে, মানে সাধারণ মানুষের জীবন থেকে। ব্যারাকপুরের বাসিন্দাদের রোজকার জীবনের লড়াইগুলোই আসলে ওখানকার রাজনীতির আসল চালিকা শক্তি। ব্যারাকপুর একটা শহরী এলাকা, যেখানে সাক্ষরতার হার প্রায় ৮৯%। বেশ ভালো, তাই না? কিন্তু শিক্ষিত হলেই তো সব হয় না। এখানকার মানুষের আসল চিন্তাগুলো কিন্তু খুব সাধারণ, একেবারে পেটের চিন্তা। জিনিসপত্রের দাম বাড়ছে, রাস্তাঘাট বা ড্রেনেজ সিস্টেমের অবস্থা খারাপ, আর সবচেয়ে বড় যে সমস্যাটা সবাইকে ভাবাচ্ছে সেটা হলো বেকারত্ব। এই সমস্যাগুলোই কিন্তু রাজনীতির আলোচনার কেন্দ্র। 64.9%। শুধু এই একটা সংখ্যাই উত্তর ২৪ পরগনার শহরাঞ্চলের অর্থনৈতিক সংকটের গভীরতাটা বুঝিয়ে দেয়। মানে প্রায় ২/৩ মানুষ কোনো কাজ করেন না। এটা তো শুধু একটা পরিসংখ্যান নয়, এর পিছনে লুকিয়ে আছে হাজার হাজার পরিবারের হতাশার গল্প। বিশেষ করে সেই সব তরুণদের কথা ভাবুন, যারা পড়াশোনা শেষ করেও কোনো পথ খুঁজে পাচ্ছে না। এই যে অর্থনৈতিক যন্ত্রণা, এটাই কিন্তু একটা চাপা অথচ খুব শক্তিশালী রাজনৈতিক শক্তি। উন্নয়নের প্রতিশ্রুতি যে কতটা ব্যর্থ তা এই দুটো ছবিতেই স্পষ্ট। একদিকে দেখুন কল্যাণী ব্যারাকপুর এক্সপ্রেসওয়ের শেষ ৩ কিলোমিটার রাস্তা, যা ১ দশকেরও বেশি সময় ধরে আটকে আছে। আর অন্যদিকে সামান্য বৃষ্টি হলেই রাস্তায় গোড়ালি ডোবানো জল। এই দুটো দৃশ্যই রোজকার জীবনে প্রশাসনিক ব্যর্থতার এক জীবন্ত উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন খুব বড় বড় শব্দ শুনতে লাগে, কিন্তু চালের দাম যখন ৪৫ টাকা পেরিয়ে যায়, তখন সেটা প্রত্যেকটা বাড়ির রান্নাঘরে গিয়ে পৌঁছায়। এই একটা সংখ্যাই যথেষ্ট এটা বোঝানোর জন্য যে সাধারণ মানুষ কি মারাত্মক অর্থনৈতিক চাপের মধ্যে আছে। মানুষের এই সব সমস্যা যখন ভোটের বাক্সে জমা পড়ে, তখন সেগুলো সংখ্যায় পরিণত হয়। চলুন এবার দেখি ব্যারাকপুরের ভোটের সংখ্যাগুলো আমাদের ঠিক কী বলতে চাইছে। এই সংকেতগুলো বোঝা কিন্তু খুব জরুরি। এই টাইম লাইনটা দেখলে মনে হবে যেন ব্যারাকপুরের রাজনীতিতে একটা ভূমিকম্প হয়ে গেছে। মাত্র ৫ বছরের লড়াইয়ের পুরো ছবিটাই বদলে গেছে। ২০১৬তে মূল লড়াইটা ছিল তৃণমূল আর সিপিআইএম এর মধ্যে, আর ২০২১-এ এসে সিপিআইএম প্রায় অপ্রাসঙ্গিক হয়ে গেল, আর তাদের জায়গাটা নিয়ে নিল বিজেপি। এই পরিবর্তনটা হঠাৎ করে হয়নি, এর পেছনে গভীর সামাজিক আর অর্থনৈতিক কারণ আছে। এই টেবিলটা দেখুন, ছবিটা একেবারে পরিষ্কার হয়ে যাবে। ২০১৬ থেকে ২০২১-এর মধ্যে কি হয়েছে? সিপিআইএমের ভোট শেয়ার প্রায় ২৪% কমে গেছে, আর ঠিক সেই সময়ই বিজেপির ভোট বেড়েছে প্রায় ২০% মানে অঙ্কটা খুব সোজা। বামেদের ভোট ব্যাংকের একটা বিশাল অংশ, প্রায় পুরোটাই বিজেপির দিকে চলে গেছে। তৃণমূলেরও ভোট বেড়েছে, কিন্তু আসল খেলাটা হয়েছে বিরোধী পরিসরে। এটাই এখন ব্যারাকপুরের নতুন রাজনৈতিক বাস্তবতা। আর ৩ নম্বর সংকেতটা হল ভোটদানের হার কমে যাওয়া। যখন মানুষ ভোট দিতে কম বেরোয়, তখন বুঝতে হবে যে সিস্টেমের ওপর বা প্রার্থীদের ওপর তাদের ভরসা কমছে। এটা এক ধরনের নীরব প্রতিবাদ। রাজনৈতিক দলগুলোর জন্য এটা কিন্তু একটা বড় সতর্ক বার্তা। নির্বাচন তো শুধু কে জিতল বা কে হারল তার লড়াই নয়, এটা আসলে পুরো সিস্টেম বা ব্যবস্থার ওপর মানুষের আস্থার একটা পরীক্ষা। চলুন এবার ফলাফলের আরও গভীরে যাই আর সিস্টেমের সমস্যাগুলো খুঁজে বের করার চেষ্টা করি। যখন আমরা সিস্টেমের কথা বলি, তখন আমাদের মনে রাখতে হবে যে প্রত্যেক নাগরিকের সম্মানের সাথে বাঁচার অধিকার আছে।
এটা আমাদের সাংবিধানিক মূল্যবোধের একেবারে কেন্দ্রে, আর সার্বজনিক পরিসরে কথা বলার সময় তথ্যভিত্তিক এবং দায়িত্বশীল হওয়াটা ঠিক ততটাই জরুরি। এতেই গণতন্ত্র শক্তিশালী হয়। মানুষের মূল অভিযোগগুলো কিন্তু কোনো একজন নেতা বা নেত্রীর বিরুদ্ধে নয়, বরং পুরো সিস্টেমটার বিরুদ্ধে। যে কোনো সরকারি পরিষেবা পেতে গেলে কাটমানি দিতে হচ্ছে, রাজনীতিক হিংসার ভল কাজ করছে, চাকরির অভাব তো আছেই, আর তার সাথে ভাঙা রাস্তা, জল জমা, এই সব মিলিয়েই মানুষের সাথে সিস্টেমের একটা আস্থার সংকট তৈরি হয়েছে। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। সরকারি পরিষেবা পাওয়াটা মানুষের অধিকার, এটা কারো দয়া নয়। যখন সেই অধিকারটা পাওয়ার জন্য কাউকে আলাদা করে টাকা দিতে হয়, তখন আসলে গণতন্ত্রের মূল ভিত্তিটাই নড়ে যায়। রাষ্ট্র আর সাধারণ মানুষের মধ্যে যে একটা বিশ্বাসের চুক্তি থাকে, সেই চুক্তিটা ভেঙে যায়। যে ভোটারটা এতদিন এক জায়গায় ভোট দিয়ে এসছে, সে কেন হঠাৎ তার মত বদল করল? তার মনের ভেতর কি চলছিল, এই মনস্তত্ত্বটা বোঝা খুব দরকার। চলুন এই অসন্তোষের যাত্রাপথটা একটু অনুসরণ করা যাক। এই নির্বাচনের ফলাফলটা আসলে ঠিক করে দিয়েছে বাম ভোটের এই স্থানান্তর। ডেটা বলছে প্রায় ৮০%রও বেশি বাম ভোট সরাসরি বিজেপির দিকে চলে গেছে। এর কারণ শুধু রাজনৈতিক নয়, সামাজিকও। ব্যারাকপুরের যে একটা শক্তিশালী শিল্প শ্রমিকদের ভিত্তি ছিল, সেটা ধীরে ধীরে দুর্বল হয়ে গেছে। আর সেই যে একটা রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে, সেটা একটা নতুন শক্তি এসে পূরণ করেছে। মতুয়া সম্প্রদায়ের বিষয়টা এখানে একটা খুব বড় উদাহরণ। তাদের কাছে নাগরিকত্ব শুধু একটা আইনের প্রশ্ন নয়, এটা তাদের পরিচয় আর নিরাপত্তার প্রশ্ন। বিজেপি সিএএকে একটা সমাধানের প্রতিশ্রুতি হিসেবে তুলে ধরেছে। অন্যদিকে তৃণমূল তাদের বোঝানোর চেষ্টা করেছে যে তারা আগে থেকেই নাগরিক। পরিচয়ের এই রাজনীতি ভোটের অঙ্ককে অনেকটাই বদলে দিয়েছে। শুধু সমস্যার কথা বললেই তো হবে না, একটা ইতিবাচক পরিবর্তনের জন্য একটা তেলিয়ান পথ বা নীল নকশা দরকার। এবার আমরা সেই দিকেই নজর দেব, যে সমস্যাগুলো আমরা দেখলাম সেগুলোকে সমাধান করে কিভাবে মানুষের বিশ্বাস আবার ফিরিয়ে আনা যায়। একটা ইতিবাচক পরিবর্তনের জন্য 4টি দিকে একসঙ্গে কাজ করতে হবে। প্রথমত, দুর্নীতি আর আইন শৃঙ্খলার অবনতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। দ্বিতীয়ত, উন্নয়নের কাজে একটা ধারাবাহিকতা বা স্থিতিশীলতা আনতে হবে। তৃতীয়ত, নতুন চাকরির সুযোগ তৈরির জন্য নতুন ভাবনা বা উদ্ভাবন দরকার। আর চতুর্থত, সমাজের যারা পিছিয়ে পড়া, তাদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। এই 4টে স্তম্ভের ওপর দাঁড়িয়ে একটা শক্তিশালী সরকার মানুষের আস্থা ফিরিয়ে আনতে পারে। এটা হলো সেই নীলনকশার একটা বাস্তব চেহারা। শুধু বড় বড় কথা নয়, প্রত্যেকটা কাজের জন্য একটা নির্দিষ্ট সময়সীমা, আর সেই কাজটা হলে মানুষের জীবনে ঠিক কী লাভ হবে সেটাও পরিষ্কার করে বলা। যেমন এক্সপ্রেসওয়ে মানে শুধু একটা রাস্তা নয়, এর মানে হলো 30 মিনিটে এয়ারপোর্ট পৌঁছানো। টেক পার্ক মানে শুধু একটা বিল্ডিং নয়, এর মানে হলো 5000 নতুন চাকরি। এটাই হলো কাজের কথা। আসল কৌশলটা হল বিভাজনের রাজনীতিকে দূরে সরিয়ে রেখে উন্নয়নের রাজনীতিকে গুরুত্ব দেওয়া। যখন প্রত্যেক বাড়িতে কলের জল পৌঁছায় বা সবার জন্য স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করা হয়, তখন সেটা ধর্ম বা জাতের ঊর্ধ্বে উঠে মানুষকে এক করে। সব সম্প্রদায়ের মানুষের কাছে পৌঁছানোর এটাই সবচেয়ে সম্মানজনক আর কার্যকর উপায়। আর এই উন্নয়নের একটা গুরুত্বপূর্ণ দিক হল মানুষের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা। আজকের ডিজিটাল যুগে মানুষের সম্মতি ছাড়া তাদের তথ্য ব্যবহার করা যায় না। ভারতের নতুন ডেটা সুরক্ষা আইনও কিন্তু এই সম্মতির অধিকারকেই স্বীকৃতি দেয়। শাসন ব্যবস্থার দায়িত্ব হল মানুষের এই ব্যক্তিগত পরিসরকে সম্মান করা। শেষ কথা একটাই, মানুষের রায় বা ম্যান্ডেট এটা কোনো চিরস্থায়ী উপহার নয়। এটা আসলে একটা 5 বছরের লোন, আর এই লোনটা শোধ করতে হয় কাজ দিয়ে, পারফরমেন্স দিয়ে। এখন প্রশ্নটা হলো, ব্যারাকপুরের নেতৃত্ব কি এই সহজ সত্যিটা বুঝবে? তারা কি শুধু কাজের ভিত্তিতে মানুষের বিশ্বাসটা আবার জিততে পারবে? এর উত্তর তো সময়ই দেবে। যদি আপনি একজন জনকেন্দ্রিক নেতা হতে চান এবং আপনার নির্বাচনী এলাকাকে উন্নত করতে চান, তাহলে blueprintstrategies.ai এর সাথে যোগাযোগ করুন, mgr@blueprintstrategies.ai এ, অথবা ফোন করুন 08042041602 নম্বরে। রাজনীতির ঊর্ধ্বে উদ্দেশ্য।